আছেন? আপনাদের সাথে আবারও ঈদের পরবর্তী সময়ে আমরা হাজির হয়েছি চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এবং প্লাস্টিক সার্জারির নবম পর্ব নিয়ে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি ডাক্তার তামান্না আহমেদ এবং আজকে আমরা প্লাস্টিক সার্জারির যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাচ্চারা বিশেষ করে যে বাচ্চারা জন্মগত নাক বা কানের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেন এবং যাদের বাবা মারা এই বিষয়টি নিয়ে কনসার্ন করতে যেতে হবে কিভাবে চিকিৎসা করবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই টপিকটি আমরা এই কারণে সিলেক্ট করেছি আমাদের আজকের এবং প্লাস্টিক সার্জারির পর্ব ৯ এ আমরা কথা বলবো জন্মগত নাক ও কানের ত্রুটি এবং এটির আধুনিক চিকিৎসায় প্লাস্টিক সার্জারির ভূমিকা নিয়ে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশবরেণ্য প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইয়ুব আলী স্যারকে, যিনি প্লাস্টিক সার্জারির অধ্যাপক এবং সাবেক প্রধান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা। স্যার কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি ডাক্তার তামান্না, আপনাকে ধন্যবাদ। আর যারা দূর দূরান্ত থেকে আমাদের এই চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন বা যোগ দিয়েছেন অলরেডি, তাদের সবাইকে সুস্বাগতম। স্যার আপনি অলরেডি জানেন বা আমার দর্শক যারা আছেন তাদেরকে আমরা বলেছি আমাদের আজকের যে টপিক আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে জন্মগতভাবে নাক বা কানের ত্রুটি থাকলে সেটি চিকিৎসায় প্লাস্টিক সার্জনরা কি কি ভূমিকা পালন করে এই বিষয়টি নিয়ে। দর্শক আজকে যারা আপনারা আমাদেরকে দেখছেন চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। আমাদের নিচে যে ফোন নাম্বারটা স্ক্রল করছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করেও স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমরা আবারও পরিচয় করে দিচ্ছি, উনি একজন প্লাস্টিক সার্জারির অধ্যাপক এবং সাবেক ইউনিট প্রধান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন নামটাও আমরা বলেছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইয়ুব স্যার। যারা এই বিষয়ে আমাদের সাথে সরাসরি কমেন্ট করেও আপনাদের মতামত জানাতে চাচ্ছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। স্যার চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের আজকের এই টপিক নিয়ে আলোচনায়। আমরা প্রথমেই জানতে চাইবো বাচ্চাদের জন্মগতভাবে কি কি নাক বা কানের ত্রুটি হয় বা কোন সমস্যাগুলো নিয়ে আসলে আপনাদের কাছে। ধন্যবাদ তামান্না। আসলে বাচ্চারা তো আসলে নাক এবং কানের ত্রুটি, জন্মগত ত্রুটি অনেকগুলি হতে পারে। তো আমরা আজকে প্লাস্টিক সার্জারিতে আমাদের কাছে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আসে বা বিশেষ করে এই ধরনের জন্মগত ত্রুটি হলে যে মায়েরা খুব মানে অনেক সময় খুবই চিন্তিত হয়ে পড়েন এবং অনেক সমস্যা হয়ে পড়েন এবং সাধারণের অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি প্লাস্টিক সার্জারি রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে তামান্না আপনি যেহেতু প্রশ্ন করেছেন, প্রথমে আমরা কানের সমস্যাটায় আসি। কানে সাধারণত কি কি সমস্যা এবং কি কি ত্রুটি নিয়ে আসে? আচ্ছা, প্রথমে ধরা যাক আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপোপ্লাস্টিক ইয়ার। তো এখন এটা হলো নাম্বার 1। অনেক সময় এই কনজেনিটাল ডিফর্মিটি গুলো যদি আমরা ভাগ করি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম করা যায়। টাইপ 4 টা সাধারণত এটা অ্যাকর্ড। তো সেই জন্য আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 বলি। টাইপ 1 হলো যে হাইপোপ্লাস্টিক, অর্থাৎ যখন কানটা স্ট্রাকচার গুলো আমরা মেইনলি কথা বলতেছি, অর্থাৎ পিনা, যে পিনা আমরা বলি এই যে শুধু কানের যেটা বাইরের অংশটা। কান তো আসলে 3টে অংশ, একটা বাইরের অংশ, একটা ভিতরের, একটা মধ্যের অংশ, একটা ভিতরের অংশ। তো মধ্যের এবং ভিতরের অংশগুলো সেটা মিডল ইয়ার বা ইন্টারনাল ইয়ার, সেগুলো সাধারণত যারা নাক কান গলা সার্জন ওনারা ডিল করেন, সেহেতু আমরা মেইনলি এই বাইরের অংশটা অর্থাৎ এক্সটার্নাল ইয়ার আমরা অনেক সময় পিনা বলে থাকি, সাধারণত ইংলিশে পিনা। সুতরাং এই পিনার যে ডিফর্মিটিটা সেটা হলো হাইপোপ্লাস্টিক হতে পারে। অর্থাৎ হাইপোপ্লাস্টিক এরকম হতে পারে যে স্ট্রাকচারটা এটা টোটাল কানটা একটু ছোট হয়ে যায়। আমি যদি আরো বুঝিয়ে বলি, যে আমরা বলে থাকি যে এই কানের যে স্ট্রাকচারগুলো এটা ঠিক মতো ডেভেলপ হতে পারে না, অর্থাৎ এটা ছোট হয় ইউজুয়ালি, তাহলে সেটাকে আমরা বলি হাইপোপ্লাস্টিক ইয়ার। অথবা অনেক সময় আমাদের কাছে যেটা আছে সেটা কমনেস্ট হলো মাইক্রোশিয়া, অর্থাৎ কানটা ছোট থাকে। এখন এই 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 ধরনের যে সমস্যাটা এক্সটার্নাল ইয়ারের, সেটা কিন্তু এমনও হতে পারে যে এটা কানটা অনেক বড় হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রমিনেন্ট ইয়ার বলি, অথবা কোনো কোনো ক্ষেত্রে এরকম বলা আছে, কোনো কোনো জায়গায় বা লিটারেচার বলে যে প্রমিনেন্ট ইয়ার অথবা বলে ব্যাট ইয়ার। তো এটাকে অনেক সময় বিভিন্ন শেপ হতে পারে, যেমন ধরেন কানটা একটু গোলাকারের মতো হয়ে যায়, অনেক সময় বলি কাফ, কাফ ইয়ার বলি অনেক সময়।
তো এরকম অনেক সময় হয়ে যায়। তো আরেকটা যেটা হয়, যেটা কানের যে আরেকটা সমস্যা আমরা কমন যেটা আমরা বলবো, সেটা হলো যে ক্লেফট। একটু যেকোনো জায়গায় কানের একটা জায়গায় হয়তো ক্লেফট হয়। এখন কানের এই ক্লেফট যেটা হয়তো উপরের অর্ধেক দেখা গেল, আবার মধ্যে একটু ক্লেফট, আবার নিচে একটা অর্ধেক দেখা যায়। মানে ডেভেলপমেন্টাল এটা অ্যানোমালি। এখন এইটার সাথে কিন্তু অনেকগুলো আ ক্রানিওফেসিয়াল আমরা বলি। ক্রানিওফেসিয়াল অর্থাৎ আমাদের ফেইসের সাথে এইটার একটা রিলেশন থাকে। এবং অনেকগুলো দেখা যায় যে এইটা সিনড্রোমের সাথে এটা রিলেটেড থাকে। এখন যদি আমরা সিনড্রোমের কথা বলি, তাহলে যে সিনড্রোমটা সাধারণত এই কান বা এই ক্রানিওফেসিয়াল অ্যানোমালি গুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা বলি অ্যাপার্ট সিনড্রোম, তারপরে অনেক সময় আমরা বলে থাকি যে ক্লিনিফিটলার সিনড্রোম এবং আরো কিছু সিনড্রোম আছে যে সিনড্রোমগুলোতে এরকম ক্রানিওফেসিয়াল অ্যানোমালি হয়। এবং ক্রানিওফেসিয়াল বলি এইজন্য কারণ কান হলো এটার একটা পার্ট। সুতরাং কানে এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে আমরা যে সমস্যাগুলো বললাম যে সেটা হলো প্রথম হলো হাইপোপ্লাসিয়া, অর্থাৎ এটা ছোট হয়ে আসে। আরেকটা হলো বড় হয়ে যায় কানটা, যেটা প্রমিনেন্ট ইয়ার আমরা বলি, সেটা বড় থাকে। অথবা অনেকে এটাকে কিন্তু স্বাভাবিক মানে সাধারণ মানুষের কাছে অনেক সময় এটা ব্যাট ইয়ার হিসাবে অনেকে বলে থাকেন। আর একটা হলো ক্লেফট ইয়ার, যেটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি বা ডিফেক্ট হয়ে থাকে। সেটা আপার পার্ট হয়তো ডেভেলপ হলো, আবার তার লোয়ার পার্ট মধ্যে একটা ক্লেফট হয়ে গেল, সেটা একটা সাধারণত সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো এই এই যে কানের এই সমস্যাগুলো, এগুলো ওর সাথে আসলে কিন্তু অন্যান্য কিছু ফেসিয়াল অ্যানোমালিও দেখা যায়। তো আমরা যেটা এই যেগুলো আমি বললাম এর মধ্যে আমরা যেটা পাই সেটা হলো মাইক্রোশিয়া। এই মাইক্রোশিয়াটা আসলে কানটা ঠিকমতো হয় না, ছোট হয়ে থাকে। যেকোনো স্ট্রাকচার অর্থাৎ ভিতরের, কারণ আমরা জানি যে স্কিন থাকে, ভিতরে কার্টিলেজ থাকে, এর যেকোনো এই ডেভেলপমেন্টাল এই জিনিসগুলো আস্তে আস্তে এটা ছোট হয়ে থাকে। এবং এটা ঠিকমতো যেকোনো কারণে এটা অ্যাজ এ বার্থ ডিফেক্ট অথবা ডেভেলপমেন্টাল, এটা হাইপোপ্লাস্টিক আমরা বলি মেডিকেলের ভাষায়, এইভাবে জন্ম নেয়। তো মাইক্রোশিয়াটা এটা একটা খুব কমন টার্ম, এইটাই আমাদের কাছে আসে। এবং প্লাস্টিক সার্জারিতে এটা একটা কমন মানে মাইক্রোশিয়াটা আমরা বেশি ডিল করি, অর্থাৎ আমাদের প্লাস্টিক সার্জারিতে রেগুলার আসে। এবং এরকম একটা কান নিয়ে জন্মগ্রহণ করলে মায়েরা খুব চিন্তিত হয়ে পড়েন এবং সাধারণত তারা এখন অনেকেই বুঝে ফেলেন এবং আমাদের প্লাস্টিক সার্জনদের কাছে চলে আসেন, কারণ এটার চিকিৎসা, সুন্দর চিকিৎসা আমাদের এই প্লাস্টিক সার্জারিতে হয়ে থাকে। কানের সমস্যাগুলো নিয়ে শুনছিলাম স্যারের কাছে, চমৎকারভাবে বলেছেন। এই সাথে আমাদের আজকের টপিকের আরেকটা কথা হচ্ছে নাক। এই ফেসের একেবারে প্রমিনেন্ট একটা জায়গা নাক। এবং এই নাকের কি কি জন্মগত ত্রুটি হয় বা কি কি জন্মগত ত্রুটি নিয়ে প্লাস্টিক সার্জনরা ডিল করে সে বিষয়টিও জানতে চাচ্ছিলাম। এটাও একটা প্রাসঙ্গিক এবং খুবই মানে আমাদের কানের কথা আসলে নাক। তবে নাক কিন্তু নোজ ইজ এ ভেরি সেনসিটিভ অর্গান অফ দি হিউম্যান বিইং। কারণ নাক নিয়েই সবাই সমস্যা এবং নাকটা একেবারেই সামনে থাকে। সুতরাং মানুষের চোখের সামনে পড়ে, সেইজন্য আমি এটা একটু বিস্তারিত আলোচনা করব বলে আমি একটু পরে এটা বলতেছি। নাক আসলে আমাদের নাকের সৌন্দর্য সবাই চায় এবং প্রাগৈতিহাসিক কাল ধরে এই নাকের সৌন্দর্য নিয়ে বিভিন্ন সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট এবং যারা আছেন তারা রিসার্চ করে আসতেছেন। এবং আমি বলব যে এই নাকের সৌন্দর্য করার জন্য আমাদের সুশ্রুতা, যিনি প্লাস্টিক সার্জারি খুব কাজ করতেন আমাদের এই উপমহাদেশে, আমাদের ওনার জন্ম এবং ওনার বাড়ি এই বাংলাদেশেই। অ্যাকচুয়ালি উনি দিল্লিতে কোনো এক সময় কাজ করতেন। তো সুশ্রুতা কিন্তু নাক নিয়েই কাজ করেছেন এবং নাকের শ্রুতা। আগের দিনগুলিতে অনেক সময় যখন মানুষ কোনো অন্যায় করত অথবা মানুষ কোনো একটা খারাপ কিছু করত, তখন কিন্তু নাকটাকে কেটে দেওয়া হতো। কেটে দিয়ে এটার মানে প্রতিশোধ বলেন বা এটার একটা বিচার এভাবে হতো। সুতরাং এই যে সমস্যাটা তৈরি হতো, তখন তো নাক যদি কাটা থাকে তখন তো মানুষের সামনে যাওয়া যেত না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এই যে সুশ্রুতা, যার নাম বললাম, যিনি ফাদার অফ প্লাস্টিক সার্জারি ইন দ্য হোল ওয়ার্ল্ড, এটা রিকগনাইজড। তো উনি এই নাক নিয়ে কাজ করেছেন, বিভিন্ন ক্লাব দিয়ে নাক তৈরি করেছেন। হ্যাঁ? তো যেমন আমরা বলি যে অনেক সময় এই ফোরহেড ফ্লাপ
বা এই যে এই যে ফ্লাপগুলো তৈরি করে নাক রিকনস্ট্রাকশন করতেন। তো সেইজন্য আ নাকটা সবার জন্যই একটা সেনসিটিভ। এখন নাক যখন এই জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয়, সাধারণত এটা হতে পারে যে ১ম এ আমরা যদি বলি এটা কিন্তু মেক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এটা ওই আমি আগে যে কথাটা বলেছিলাম যে ক্রানিওফেশিয়াল এটার সাথে রিলেশন অর্থাৎ ক্রানিওফেশিয়াল ডেভেলপমেন্ট এর একটা পার্ট এটা। এখন আ আ যেহেতু আ ক্রানিওফেশিয়াল ডেভেলপমেন্ট এ যখন অ্যানোমালি হয় নাকেও এটা হতে পারে। সেইজন্য আমি বলেছি যে আমাদের মেডিকেলের ভাষায় ক্রানিওফেশিয়াল এই যে সিনড্রোম গুলো হয়, সিনড্রোমের সাথে এটার একটা রিলেশন আছে। যেমন ধরুন আমি ১ম এই বলব অ্যাপার্ট সিনড্রোম। এই সিনড্রোমটা কি? একটু বললেই বোঝা যাবে আমাদের সাধারণের বোঝানোর জন্য যে সাধারণত এটায় দেখা যায় অন্যান্য অনেকগুলো ডিফেক্ট থাকে যেমন ক্লিপ প্যালেট থাকে। অনেক সময় আ আ ফোরহেডে এটা অ্যান্টেরিয়র যে ফন্টানেলি সেখানে বা সেটা অনেক সময় ডিফেক্টিভ থাকে এবং আর যেটা সমস্যা থাকে যে সিনডাক্টাইলি অর্থাৎ হাতে পায়ে সমস্যা থাকে এবং নাকের সমস্যা থাকে। নাকে কি থাকে এই যে নেজাল যে কেভিটিটা এইটা সাধারণত ছোট হয়ে থাকে। মানে এইটার নেজাল কেভিটিটা তেমন একটা থাকে না। এবং দেখা যায় যে নেজাল আ যেটা আ আমরা নেয়ার্স বলি বা অ্যান্টেরিয়র নেয়ার্স বলি অর্থাৎ যে ওপেনিংটা সেইটা একটু স্টেনোস হয়ে যায়। সুতরাং দেখা যায় যে নাকটা ঐরূপভাবে ডেভেলপ হয় না। এটা হলো এক ধরনের সমস্যা। আরেকটা সমস্যা হতে পারে যে অনেক সময় বাইফারকেটেড হয়ে যায় নোজটা। আ আমরা হাইপারটেলোরিজম আমরা বলি অনেক সময় এটা মেডিকেলের ভাষায়। তো এখানে দেখা যায় যে এই যে ২ টা নাক ২ টা ছিদ্র অনেক দূরে যায় এবং মধ্য থেকে এইটা সরে যায়। তো সুতরাং সেক্ষেত্রে আমরা বলি যে ক্লেফট নোজ হয়ে যায় আরকি। তো সেটা একটা কনজেনিটাল ডিফেক্ট। সুতরাং এইটা কিন্তু অনেক সময় কমন অনেকগুলো পাওয়া যায়। এছাড়া নাকের যে ত্রুটিগুলো অনেকগুলো থাকে যে এই যে আমরা যে ক্লেফট লিপ, প্যালেট এর যে সমস্যাগুলো হয় তার সাথে এটা অ্যাসোসিয়েটেড। এখন আ টেসিয়ার সাহেব একজন মেডিকেল সায়েন্টিস্ট যিনি এই অ্যানোমালি নিয়ে কাজ করতেন এবং এক্ষেত্রে উনি এই ক্রানিওফেশিয়াল অ্যানোমালিটাকে উনি ভাগ করেছেন বিভিন্নভাবে। যেমন টেসিয়ার 1 থেকে একদম টেসিয়ার 14 পর্যন্ত। এখন এইখানে নাকের যে ত্রুটিটা হয় সেটা ৩ নাম্বার এবং ৪ নাম্বার অর্থাৎ টেসিয়ার 3 এবং টেসিয়ার 4। টেসিয়ার 3 তে থাকে কি যে এই নাকের এখন নাক এবং এই গাল এখানে যে একটা এখানে ক্লেফট থাকে এবং এর পাশে এই ক্লেফটটা একদম আ মা নাকের ত্রুটি এখানে দেখা যায়। একটা এখানে অনেকখানি গ্যাপ হয়ে যায় এবং এটা লিপেও এটার ক্লেফট দেখা যায় এবং টেসিয়ার 4 এটার পাশে আরেকটা থাকে। সুতরাং নাক এবং লিপ এটা একই সাথে হয় এবং এই যে মিডিয়াল ক্যান্থাস এর সাথে মিলানো থাকে। ছবি দেখানো গেলে খুব ভালো হতো। তো যাই হোক, তো এখানে টেসিয়ার 3 এবং টেসিয়ার 4 এটাও একটা নাকের ত্রুটি। আমরা সাধারণত প্লাস্টিক সার্জারিতে এই ধরনের ত্রুটিগুলোই আমরা বেশি পেয়ে থাকি এবং ক্লেপ লিপ প্যালেটের সাথে এটা সম্পর্কিত। এখানে বলা যায় বা বলা উচিত বা বলা প্রযোজ্য হবে যে সাধারণত ক্লেপ লিপ যদি জন্ম নেয় বা ক্লেপ প্যালেট একই সাথে যখন জন্ম নেয়, তখন আ বা এটা দেখা যায় যে নাকের এই যে কলুমেলাটা থাকে না, কলুমেলা ভালো করে ডেভেলপ হয় না। কলুমেলা থাকে শর্ট। কলুমেলা মানে মধ্যের অংশটা আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি এবং এই যে এলাটা অর্থাৎ নাকের যে বাইরের যে ইয়েটা দেখা যায়, সেটা কিন্তু অনেক দূরে থাকে। সেইটাকে আমরা বলি এলার ফ্লেয়ারিং। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু অনেকখানি এই যে এক সাইডে যে সাইডে ক্লেফট থাকে সেই সাইডে কিন্তু অনেক আ নোজের যে এলাটা সেটা অনেক ডিপ্রেস থাকে এবং এটা অনেক দূরে অবস্থিত হয়ে থাকে। সুতরাং দেখতে অনেক অসুন্দর লাগে। সুতরাং সেইটা আমাদের এই প্লাস্টিক সার্জারিতে এই ডিফেক্ট গুলো বেশি আসে এবং আমরা এটাই ডিল করি যে ক্লেপ এই যে ক্লেপ লিপ প্যালেট উইথ ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দি নোজ। তো সুতরাং আমি যেগুলো বললাম যে অনেক সময় হতে পারে হাইপোপ্লাস্টিক যেটা আমি ১ম এ বলেছি যে নেজাল ক্যাভিটিটা ঠিকমতো ডেভেলপ হয় না, নেজাল স্টেনোসিস হয়। আরেকটা হতে পারে যে বাইফার্কেটেড নোজ সেটাতে ২ নম্বর। আরেকটা হতে পারে ক্রানিওফেশিয়াল অ্যানোমালির সাথে নাকের এই যে ক্লেফট লিপ প্যালেট হয় এটার সাথে এই অ্যানোমালি গুলো হয়। সুতরাং আমাদের কাছে বেশিরভাগ রোগী এরকম ক্লেফট লিপ, নোজ এবং লিপ প্যালেটের সাথে এই যে অ্যানোমালি গুলো আছে সেগুলো আমাদের কাছে বেশি আসে এবং এগুলো আমাদের ট্রিটমেন্ট করতে হয়। ধন্যবাদ স্যার।
এবার বিস্তারিত বিষয়গুলো আমাকে জানানোর জন্য এবং বোঝানোর জন্য। যেহেতু এটা জন্মগত ত্রুটি নাক বা কানের, তো বাচ্চা জন্মের পরপরই বাবা-মারা আসলে এই বিষয়টি নিয়ে কনসার্ন থাকে, প্যানিক করে এবং তারা অনেক ক্ষেত্রে বুঝে না যে কোন ধরনের সার্জনরা কখন এই ধরনের সার্জারি গুলো করবে। তাদের উদ্দেশ্যে যদি আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই, এই ধরনের বাচ্চা জন্মগ্রহণের পর কতদিন পর ডাক্তারের কাছে যাবে? প্রাথমিকভাবে কোন ধরনের ডাক্তারের কাছে যাবে এবং চিকিৎসা আসলে কখন শুরু হবে এবং চিকিৎসা পদ্ধতিগুলোই কি? জি, ধন্যবাদ তামান্না। আসলে এটা তো স্বাভাবিক যখন এরকম একটি বাচ্চা জন্ম নেয়, ধরুন ১ম এ যখন আমি কানের কথা বলছিলাম, তো কানে যেহেতু ত্রুটিটা এরকম যদি থাকে যেমন ধরেন আমি বলছি কমনেস্ট ত্রুটি যেটা আমাদের কাছে আছে সেটা মাইক্রোশিয়া অর্থাৎ কানটা ছোট হয়ে থাকে। কানটা ঠিকমতো ডেভেলপ হয় না। আমরা বলি হাইপোপ্লাস্টিক। এখন এরকম ত্রুটি নিয়ে আসলে আসলে অবশ্যই প্লাস্টিক সার্জনের কাছেই আসে। তো আসলেই আমরা একটা সাজেশন দেই। যে এইটা করার একটা নির্দিষ্ট বয়স থাকে। এখানে অনেক সময় অরিড থাকেন মা বা বাবারা আমরা বুঝিয়ে দেই যে ওই মুহূর্তে চট করে এটা সার্জারি করা যায় না। কারণ কানটা তো আস্তে, আস্তে বড় হবে। আর কানের স্ট্রাকচারটাই এরকম যে কানের উপরে থাকবে স্কিন, ভিতরে কার্টিলেজ। এবং এটাই হলো কানের এটা একটু ডিফারেন্ট টাইপ। মানে অন্যান্য বডির অন্যান্য পার্টস থেকে এটা একটু আলাদা। সুতরাং আ এইখানে এইটা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট এইজ হতে হবে তাকে। এখন বাচ্চাটা যখন একটু আমরা সাজেশন দিয়ে দেব যে হ্যাঁ, এই মুহূর্তে করা যাবে না ঠিকই। অ্যাম তো এক্ষেত্রে অনেক সময় আজকাল বাজারে প্রস্থেসিস পাওয়া যায়। ইয়ার প্রস্থেসিস সেটা টেম্পোরারিলি ইউজ করা যায়। কিন্তু বাচ্চাটাকে যদি পার্মানেন্ট আমরা কান রিকনস্ট্রাকশন করতে হয়, মানে মাইক্রোশিয়াটাকে রিকনস্ট্রাকশন করতে হয়, অবশ্যই তাকে নির্দিষ্ট এইজে আসতে হবে। অর্থাৎ ১০ বছরের আগে এটা ইউজুয়ালি করা হয় না। আগে বলা হতো যে এটা ১২ বছর হলে তারপরে এটা করা যায়। এখন অনেক সময় ১০ বছরই আমরা সাজেস্ট করে থাকি যে ১০ বছরে এটা করা যেতে পারে। তার কারণ হলো এই সময়টায় তার কার্টিলেজ গুলো ডেভেলপ হয় এবং আ আমরা এইটা কিন্তু এটা বিভিন্ন স্টেজ অর্থাৎ এটা আমরা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ইভেন থার্ড স্টেজ কোনো ক্ষেত্রে দরকার হয়ে পড়ে। তো মিনিমাম কিন্তু 2 স্টেজ অর্থাৎ এটাকে আমরা বলি স্টেজড অপারেশন। অর্থাৎ ১ম এ যখন আসবে তখন আমরা পেশেন্টটাকে আমরা ফলো আপ এ রাখবো। আমরা সাজেশন দেবো। মা যাতে অরিড না হয় তাদেরকে বুঝিয়ে দেবো। কাউন্সেলিং করে দিতে হবে এটা ব্যাপারটা। এরপরে সেই ক্ষেত্রে কিন্তু ১ম আসলেই আমরা কিন্তু এটাকে একটু ইনভেস্টিগেশন করা ঠিক করি। তার একটা প্রোফাইল তৈরি করি। তাতে এক্স-রে করতে হবে এটা তো নরমাল আমাদের দরকার। তারপর তাকে সিটি স্ক্যান করে দেখতে হবে যে তার অন্যান্য সমস্যাগুলো আছে কিনা। যেমন কানের ইন্টারনাল ইয়ার বা কার্নেল মিডল ইয়ারে কোনো প্রবলেম আছে কিনা তাইলে আমরা একজন নাক, কান, গলা বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে বলি। কানের ভিতরে কোনো ত্রুটি আছে না সেটাও সারতে হবে। সেটা আ আ হয়তো আমাদের পার্ট নয়। কিন্তু আমাদের পার্টটা হলো প্লাস্টিক সার্জনদের জন্য এক্সটার্নাল ইয়ার। সুতরাং এক্সটার্নাল ইয়ার অর্থাৎ পিনা যেটা রিকনস্ট্রাকশন করতে হবে সেটাকে করার জন্য আমি বলেছি যে এটা অবশ্যই ১০ বছর হতে হবে। ১২ বছর ইস দ্য আইডিয়াল এইজ। ১২ বছরে এটা করা যাবে। তবে এইটা স্টেজড অপারেশন অর্থাৎ ফার্স্ট স্টেজে ১ম এ কি করা হয় কার্টিলেজটা নেওয়া হয় কোত্থেকে? এটা বুকের আ যে আমরা যে রিবস বলি, রিবস 9, 10th, 11th এই রিবগুলো এখানে নিয়ে সাধারণত 10 টাই আ চয়েস করা হয় এবং এখান থেকে একটা আ এই 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 কার্টিলেজ গুলো এখান থেকে হারভেস্ট করতে হবে। হারভেস্ট করে একটা হেলিক্যাল রিং তৈরি করতে হবে কানের মতো শেপ করে এবং সেটাকে এই কানের পিছনে দেখেন এখানে যে চামড়া বা আমরা বলি পোস্টেরিয়র অরিকুলার এরিয়া আমরা বলি। তো সেখানে এইটাকে এই কার্টিলেজটাকে এখানে জাস্ট এটাকে হারভেস্ট করতে হবে। তো হারভেস্ট করে এখানে রেখে দিতে হবে এবং এটা যখন কিছুদিন পরে অর্থাৎ মিনিমাম 4 উইকস যখন এটা সার্কুলেটরি মানে এস্টাবলিশ হয়ে যাবে এই কার্টিলেজ গুলোতে তো তখন আবার কিন্তু সেকেন্ড স্টেজ অর্থাৎ এই যে রিংটা যেটাকে কানটা তৈরি করা হলো সেটাকে আবার উঠিয়ে এটাকে শেপ করে এটা এখানে আমরা রিকনস্ট্রাকশন করে দিতে হবে। তো সুতরাং এইটা হলো জাস্ট নরমাল স্টেজ যে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ। কিন্তু
কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওটা পজিশনটা ঠিক হয়নি, অথবা একটু আঁকাবাঁকা হয়ে থাকে, বা অনেক সময় যে সিমেট্রিটা ভালো করে আসে নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার থার্ড স্টেজ করে ওইটা যে কারেকশনটা আমরা করে দিই। সুতরাং আপনি বলতে পারেন যে খুব ভালোভাবে করতে হলে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ, এই কথাগুলো বাচ্চা যারা গার্ডিয়ান, তাদেরকে এটা কাউন্সিলিং করে নিতে হবে, এবং তাদেরকে বুঝাতে হবে যে কানের বিষয়টা এইভাবে আমরা করে দিই। সাধারণত মাইক্রোশিয়াটাই কমন, এবং এইটা আমরা ইউজুয়ালি এইভাবে করে থাকি। অনেক ধন্যবাদ। এই যে বারবার অপারেশন এবং একটা বাচ্চার ক্ষেত্রে বারবার অপারেশন করছে প্রেস্টিজ প্রসিডিউরে, এক্ষেত্রে ফ্যামিলি কাউন্সিলিং কতটা ইম্পর্টেন্ট এবং অ্যানাস্থেশিয়ায় বা কতটুকু সেফ এই ক্ষেত্রে বারবার অপারেশনের ক্ষেত্রে? না, এইটা অবশ্যই একটা প্রাসঙ্গিকতা। এখন বিষয়টা হলো যে এখন আমরা তো ছোট বাচ্চা, ৩ মাস হলেও আমরা অপারেশন করি। তার মানে এই যে হলে এখন কিন্তু অ্যানেসথেসিয়ার ফেসিলিটি এরকম আ যে এখন আর অপারেশন করার কোনো সমস্যা নেই। কারণ বা আজকাল তো যারা ইনফ্যান্ট তাদেরকেও অ্যানেসথেসিয়া দেওয়া যায়। বা আমাদের অ্যানেসথেসিওলজিস্ট যারা দেন আরকি, তারা তো ওইভাবে ট্রেইনড। অর্থাৎ যারা পেডিয়াট্রিক, বিশেষ করে পেডিয়াট্রিক যারা ট্রেইনড, তারাই এগুলো দিয়ে থাকেন। তো সেইটার ঝুঁকি নেই, সেটা অবশ্য পেশেন্টের ফাদার-মাদার বা তাদের গার্ডিয়ানকে বলতে হবে এবং বুঝিয়ে নিতে হবে। এখন অনেকে, হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা একটা কথা। অনেক মায়েরা একটু ওরিড থাকেন যে ১ বার, ২ বার, ৩ বার এরকম অপারেশন করব তো বাচ্চার কোনো ক্ষতি হবে না। আসলে এটা তো ক্ষতি না। ১ বার, ২ বার বা ৩ বার করলে এটার কোনো সমস্যা নাই। কারণ একই ধরনের সেফটি সিকিউরিটি দেখে, এবং পেশেন্টের যে আমরা যে আ আগে একটা প্রি অ্যানাস্থেটিক চেকআপ, সেটা তো আমাদের করতে হবে। যেমন এক্স-রে, ব্লাড, ওর হিমোগ্লোবিন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এবং সে অপারেশনের জন্য ফিট কিনা, প্রয়োজন হলে অন্যান্য ইনভেস্টিগেশন যেটা প্রয়োজন হয়, যেমন প্রি অ্যানাস্থেটিক চেকআপ, সেটা আমরা অ্যানাস্থেটিক কনসালটেশন নেই, এবং এখানে বোর্ড থাকে। তারা যদি আরো কিছু দরকার হয় সেটা করে নেয়, এবং এর আগে আমরা যেটা দেখি যে তার কোনো অন্যান্য, সাধারণত একটা কনজেনিটাল ডিফেক্ট থাকলে সেটার সাথে অনেক সময় অন্যান্য কোনো ডিফেক্ট থাকতে পারে, যেন হার্টে তার কোনো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আছে কিনা, বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে কিনা, সেগুলো থাকলে আমরা সেটার জন্যই তাদেরকে কাউন্সেলিং করে নিই, এবং সেটা আগে থেকে আমরা ইকো করে ওইটাকে আ বের করে তারপরে সেটার জন্য আমরা ট্রিটমেন্টের জন্য আমরা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে পাঠাই, বা পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন ওটা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকলে তারা ওটা অপারেশন করে দেন। সুতরাং সেটা অন্য পার্ট। এখন আমাদের কাছে যখন আসে, এখন এইটা আমরা কাউন্সেলিং করে দিই যে এইটার জন্য আসলে কোনো আম আ ঐরকম রিস্ক নেই। অন্যান্য বাচ্চা, এখন অ্যানাস্থেসিয়ার যে স্বাভাবিক রিস্ক সেটা তো থাকবেই। কিন্তু সাধারণত এই বাচ্চার জন্য এরকম কনজেনিটাল অ্যানোমালি, এটার জন্য আলাদা রিস্ক না। এটার জন্য আলাদা কোনো রিস্ক নেই। কারণ অন্যান্য যাদের বার্থ ডিফেক্ট তাদের সবগুলোই এভাবে অপারেশন করা হয়। এখন মনে করেন যে এটা আমি কানের কথা বললাম। এখন যদি নাকের প্রশ্নে আমরা আসি, নাক তো সাধারণত আমি বলছি যে এইটা ক্লেপ লিপ, প্যালেট, এইটার গুলোই নাকের যে ত্রুটিগুলো নিয়ে আমাদের কাছে বেশি আসে। এখন এগুলো তো ক্লেপ লিপ, প্যালেট তো আমরা রেগুলার এটা অপারেশন করে থাকি। এবং অনেক সময় একবার অপারেশন করলেই যে নাকটা একদম সুন্দর হয়ে যায় তা নয়। অনেক সময় ২য় বার করতে হয়। আবার অপারেশন ক্লেপ লিপ, প্যালেট করার পরে নাকের যে ত্রুটিগুলো নিয়ে ডেভেলপ বা জন্ম নেয়, সেই আমরা পরবর্তীতে কিন্তু ক্লেপ, লিপ, নোজ, রাইনোপ্লাস্টি সেটা আমরা করি। এক্ষেত্রে কিন্তু রাইনোপ্লাস্টির একটা বিশাল ভূমিকা আছে। তো রাইনোপ্লাস্টি যখন আমরা করি, তখন রাইনোপ্লাস্টির যে প্রসিডিউর সেটাকে মেইনটেইন করে, সেখানে ওই আ ওপেন, অনেক সময় আমরা ওপেন প্রসিডিউর করে, কারণ রাইনোপ্লাস্টি করলে কিন্তু ২ ভাবে আমরা করতে পারি। একটা হলো যে ক্লোজ রাইনোপ্লাস্টি, একটা ওপেন। এখন যাদের একটু নাকের ত্রুটিটা এরকম যে শুধু কলুমেলাটা একটু শর্ট, আম আ ডেভেলপমেন্টালি, এবং নাকের টিপটা ডিফর্ম আছে, সেক্ষেত্রে শুধু আ একটা প্রস্থেসিস দিয়ে অপারেশন করা যায়। ইটস ভেরি ইজিয়ার, এবং সেক্ষেত্রে অনেক সময় আ জিইয়ে দেয়া না দিয়ে, মানে বাচ্চা যদি বড় হয়, বড় ক্ষেত্রে আর ছোট বাচ্চা হলে অবশ্যই জিইয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে লোকাল অ্যানেসথেসিয়া বড় যারা তাদেরকে এটা করা যায় ১২ বছরের বেশি হলে। এখন যখন আমরা এই অপারেশন গুলো করি, তখন সেটা আগে থেকেই আমরা তো কাউন্সেলিং করে নেই যে এম যখন ক্লেপ লিপ প্যালেট থাকে তাদের অপারেশনের সময়, এর পরবর্তীতে সৌন্দর্যের জন্য নাকের যে কারেকশন করব, আমরা বলি যে এটাকে আমরা সেকেন্ডারি রাইনোপ্লাস্টি বলি। এখন এই সেকেন্ডারি রাইনোপ্লাস্টি করতে হলে সেই ঠিক
প্লাস্টিক সার্জারি প্রসিডিউরটি ওইভাবেই করতে হয়। ওপেন রাইনোপ্লাস্টি করলে যেটা তার যে যদি কোনো বনি ডিফর্মিটি থাকে সেটাকে কারেকশন করতে হবে। যে যে কার্টিলেজটা থাকে নাকের মধ্যে সেটাকে কারেকশন করতে হবে এবং এলাটাকে সঠিক পজিশনে এটা আনতে হবে। সুতরাং এটা একটা যে প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর সেটাকে ফলো করেই আমাদের এটা করতে হবে এবং আল্টিমেটলি করার পরে আবার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট দিয়ে এটাকে ফলো আপে রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি না জানলেই না, সেটা হচ্ছে এই ধরনের অপারেশন যেখানে কান না থাকলেও কান গঠন করে দেওয়া হচ্ছে, বা নাক না থাকলেও সেটাকে পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে পরবর্তীতে রেজাল্ট কতটুকু সিমিলার হয়? এই বাচ্চাগুলো অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতো জীবনযাপন করতে পারে কিনা? হ্যাঁ, তামান্না এটা একটা খুবই মানে এই প্রশ্নটা বা এইটা জানতে চান আমাদের কাছে গার্ডিয়ানরা। যে এইটা আমরা কতটুকু আশা করব যে কানটা কি ঠিক আগের মতো হবে কিনা? আসলে একটা কথা হলো এটা যে আমরা তো এইখানে কতগুলো প্রসিডিউর করি এই কানটা বানানোর জন্য, তাই না? তো সুতরাং সেখানে তো একটু আ আ দাগগুলা যাতে প্রমিনেন্ট না হয় সেজন্য আমরা করি কি এটা পিছনে, কানের পিছনে করি যাতে অত বেশি দেখা যায় না। কিন্তু এখন সিমেট্রির প্রশ্ন আসেন যে ওই পাশের কান আর এই পাশের কান। এখন আমরা যখন এটা আল্লাহর বানানো কান। আর আমরা একটা যে কান গঠন করব এক্কেবারে হুবহু তো হবে না। একটু ১৯-২০ হতেই পারে। কিন্তু চট করে হয়তো কেউ বুঝবে না। কিন্তু আ এখন যদি বেশি মানে ওইটা কেউ জানে যে হ্যাঁ, এইটা এখানে অপারেশন হয়েছে তখন ভালো করে তাকায় বা তখন একটু হয়তো ত্রুটি ধরা পড়লেও পড়ে। তবে এটা অলমোস্ট। এটা আপনি বলতে পারেন ১৯-২০। কিন্তু নাকের ক্ষেত্রে আমি বলব, নাকে অপারেশন করলে কিন্তু সাধারণত কোনো দাগ থাকে না, দাগ দেখাও যায় না। কারণ নাকে যে ইনসিশনটা দেওয়া হয় আপনি জানেন যে এটা সিগাল টাইপের ইনসিশন অর্থাৎ ইনসিশনটা নাকের অর্থাৎ যেখানে এই কলুমেলায় একটা ইনসিশন হয় এবং এটার ভিতর থেকে অর্থাৎ যে এই যে অ্যা নে নে নেয়ার্সটা মানে যেখানে নেজাল অ্যাপারচার এই অ্যাপারচারের নিচ থেকে এখানে ইনসিশনটা হয় এলায় আরকি। ২ দিকেই ইনসিশনটা যায়। এখন সেটা কিন্তু কোনো দাগ দেখা যায় না। বাইরে থেকে তো এটা বোঝার কোনো প্রশ্নই নাই। সুতরাং আমি বলব যে রাইনোপ্লাস্টি করলে কিন্তু এটা বোঝার কোনো কেউ চট করে এটা বুঝবে না। তবে কেউ নাক যদি এরকম তেবড়া হয়ে জন্ম নেয় বা অনেক সময় দেখা যায় ক্লেপ লিপ যেটা যাদের নাক এরকম থাকে এবং এরকমভাবে কারেকশন করা হয় তারা হয়তো বুঝে বা তারা জানে যে হ্যাঁ, নাক তো আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। ওইটাই। কিন্তু এইটার জন্য কোনো দাগ বা কিছু হবে না। সাধারণত স্ক্যান মার্ক হয় না। কিন্তু কানের বিষয়টা হলো এরকম যে কানের সিমেট্রিটার একটু প্রবলেম। হয়তো একেবারে এক্সাক্টলি ওরকম সাইজ বা ওইভাবে হয় না। কারণ এটা তো একটা অন্য কার্টিলেজ এখানে যে দিয়ে আমরা অর্থাৎ বুকের কার্টিলেজ এনে আমরা এখানে ইয়ে করি। আর নাকেরটা তো আ যেটা নাকের ভিতরেই যে কার্টিলেজ থাকে যেমন ধরেন সেপ্টাল কার্টিলেজ কোনো ডেফিসিয়েন্সি থাকলে আমরা কিন্তু নাকেরটা সেপ্টাল কার্টিলেজ দিয়েই এটা এখন আজকাল করা যায় এবং আমরা সেগুলোই এখন রেগুলার করে থাকি। কোনো ক্ষেত্রে যদি সেপ্টাল কার্টিলেজ না থাকে সেই ক্ষেত্রে আমরা রিব থেকে কার্টিলেজ নেওয়া যায়। কিন্তু মেক্সিমাম কেসগুলোতে আমরা দেখি যে আমরা সেপ্টাল যে অর্থাৎ নাকের ভিতরে যে কার্টিলেজটা নিচের দিকে থাকে সেটাকে উঠিয়ে আমরা এটাকে এলার ওখানে বসিয়ে দেওয়া যায়। সুতরাং নাকের অপারেশনে কোনো দাগ তেমন একটা থাকে না এবং বুঝাও যায় না এবং এটা আ আ মানে রিকনস্ট্রাকটিভ এ রাইনোপ্লাস্টিতে এটা একটা আমি বলব যে একটা স্যাটিসফ্যাক্টরি প্রসিডিউর। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথাতে যেটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে আজকে, দর্শক যারা আমাদেরকে শুনছেন তারা একটু বুঝতে পেরেছেন যে ধৈর্য ধরে এই ধরনের সার্জারি আ স্টেপ বাই স্টেপ সময় মতো করলে পরবর্তীতে এই ধরনের বাচ্চারা ৮-১০ টা বাচ্চার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং তাদের লাইফস্টাইলটাও অন্যান্য বাচ্চার মতোই হবে বা নরমাল, নিয়ার নরমাল হবে। এবং এক্ষেত্রে যে জিনিসটা আমার কাছে আপনার শোনার পরে মনে হচ্ছে সেটি হচ্ছে ধৈর্য ধরে এবং সঠিক জায়গায় সঠিক সময়ে চিকিৎসা নেওয়াটাই অনেক জরুরি। এবং এটিই ছিল আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমি আশা করছি যারা আমাদের এই অনুষ্ঠানটা আজকে শুনেছেন বা আপনাদের আশেপাশে এ ধরনের বাচ্চা থাকলে আপনারা এটলিস্ট বুঝবেন বা তাদেরকে জানাবেন যে এইসব ক্ষেত্রে ভয় না পেয়ে প্যানিক না করে নিকটস্থ প্লাস্টিক সার্জন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে এবং সময় থেকে সময় তারা যেভাবে বলবে এই ধরনের চিকিৎসাগুলো নিলে আশা করি আপনাদের বাচ্চাটাও ৮-১০ টা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতোই বেড়ে উঠবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু বিষয় যেটি আসলে আমাদের অনেকেরই অজানা এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য।
ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বের করেন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এই মূল্যবান কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। চ্যানেল আই যারা আমাদের পেছন থেকে এই ধরনের সাপোর্ট দিচ্ছে, এই ধরনের চমৎকার প্রোগ্রামের আয়োজন করছে, আর তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এ ধরনের সমাজে সচেতনতামূলক অনুষ্ঠান আরো বেশি হওয়া উচিত আমি আশা করি, এবং দর্শক আপনারা যারা শুনছেন, জানছেন, আপনারা নিজেরাও বুঝবেন এবং আশেপাশের লোকজনকেও জানাবেন। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক আপনারা যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।